প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজ 4টা লাইন আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এখন 4টা বিষয় যা বাংলাদেশের অতীব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে জাতীয় নিরাপত্তার স্বার্থে, 1। 2 হচ্ছে জাতীয় রাজস্ব আদায়ের স্বার্থে, 2। 3 হচ্ছে জনবল সংকটের অভাব, 3। 4 হচ্ছে বাকি আসামি অজ্ঞাত। তাহলে আমি কয়টা ডিপার্টমেন্ট এখানে টাচ করলাম? 4টা ডিপার্টমেন্ট, 4টা মিনিস্ট্রি। এটা 4টাই সরকারের পলিসি। বর্তমানে জুলাই আগস্ট আপরাইজিং এর পর থেকে এখন পর্যন্ত 4 নাম্বারটা, অর্থাৎ বাকি আসামি অজ্ঞাত, এটা ব্যাপকভাবে চালু রয়েছে। তো আজকে বিষয়টা আমি এই লাইনটা বলবো, আপনারা শুনবেন এবং রিলেটেড যারা আছেন তারা ব্যবস্থা নেবেন সরকারের। আর যারা ভুক্তভোগী আছেন তারা কোথায় কিভাবে ব্যবস্থা নিতে পারেন সেটাও আমি বলে দিচ্ছি। এটি আন্তর্জাতিকভাবে প্রযোজ্য নয়, অর্থাৎ বাকি আসামি অজ্ঞাত, এটা এফআইআর এ লেখায় আন্তর্জাতিকভাবে প্রযোজ্য নয়, বরং এবং ইন্টারপোলের মাধ্যমেও এ ধরনের মামলা সরাসরি কার্যকর করা যায় না। পয়েন্ট টু বি নোটেড, আমরা ইন্টারপোলের সদস্য, বরং আন্তর্জাতিক মানদণ্ডে এটি মানবাধিকার লঙ্ঘন হিসেবে গণ্য হয়। বিষয়টি ভেঙে বলা বিস্তারিত বলি। যেমন 1, বাকি আসামি অজ্ঞাত মামলা আসলে কি? বাকি আসামি অজ্ঞাত মামলা আসলে কি? বাংলাদেশের ফৌজদারি কার্যবিধির সিআরপিসি 1898 সালের ধারায় পুলিশ এজাহার ঘটনার সঙ্গে জড়িত নির্দিষ্ট কয়েকজনকে নাম উল্লেখ করে আর বাকি সহযোগীদের অজ্ঞাতনামা দেখানোর সুযোগ পায়। তদন্ত শেষে পুলিশ আদালতে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন অর্থাৎ এফআরটি ফাইনাল রিপোর্ট দেয়। কিন্তু শুধু এই বাকি অজ্ঞাত অংশটুকুকে মামলার শেষ লাইন হিসেবে আখ্যা দেওয়া বিভ্রান্তিকর, কারণ তদন্তে অজ্ঞাত ব্যক্তির পরিচয় নিশ্চিত না হলে পরবর্তীতে গ্রেপ্তার ও বিচার কার্যত স্থগিত থাকে। 2, পরবর্তীতে কখনো কখনো ক্ষমতার অপব্যবহার বা ব্যক্তিগত প্রতিহিংসার কারণে তদন্ত কর্মকর্তা ইচ্ছাকৃত যে কাউকে এই তালিকায় ফাঁসাতে পারেন, যা আপনার বলা সমস্যার মূল জায়গা। পয়েন্ট টু বি নোটেড, মাসুদ কামাল ভাই একটু আগে আপনি বললেন সেলিমাত আইবি সম্বন্ধে, সেইটার উপর বেশ করে আমি একটু স্টাডি করেছি, তাই বললাম। 2, কেন এইটি আন্তর্জাতিকভাবে অসুবিধাজনক? জাতিসংঘের নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি ICCRR এর 9 ও 14 অনুচ্ছেদ অনুযায়ী, 1, কাউকে গ্রেপ্তারের আগে নির্দিষ্ট অভিযোগ, পরিচয় ও আইনগত ভিত্তি জানাতে হবে। অজ্ঞাত তকমা ব্যবহার করে যে কোনো নিরীহ ব্যক্তিকে আটক করলে সেটি স্বেচ্ছাচারী গ্রেপ্তার, আরবিট্রারি অ্যারেস্ট হয়, যা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। মানবাধিকার সংস্থাগুলো এই ধারাকে গুম, খুন ও মিথ্যা মামলার হাতিয়ার হিসেবে স্বীকৃত করে, কারণ এতে তদন্তের নামে হয়রানি ও প্রমাণ জালিয়াতির সুযোগ থাকে। আমাদের গুম খুনের অনেক সমস্যা আমার এই এক লাইনে সমাধান পেয়ে যাবেন, যে গুমের আইন, হুমের আইন। ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় মানবাধিকার আদালত ECHR বা আফ্রিকান মানবাধিকার চার্টারেরও নির্দিষ্ট অভিযোগ ছাড়া গ্রেপ্তার মৌলিক অধিকারের চরম লঙ্ঘন। তাই
বাংলাদেশের আমার একটু হাত কাঁপতেছে, সরি, আমার ডাইন সাইডটা একটু এখনো দুর্বল রয়েছে। ইউরোপীয় মানবাধিকার আমি কোনো স্ট্যান্ডের উপর না, আমি নর্মাল অ্যাজ ইউজুয়াল ডান হাত দিয়ে মোবাইল ধরে কথা বলছি। ইউরোপীয় মানবাধিকার আদালতে ইসিএইচআর বা আফ্রিকান মানবাধিকার চার্টারও নির্দিষ্ট অভিযোগ ছাড়া গ্রেপ্তার মৌলিক অধিকারের চরম লঙ্ঘন। তাই বাংলাদেশে এই আইনগত ফাঁকটি আন্তর্জাতিক মানের পরিপন্থী। তাই বাংলাদেশের এই আইনগত ফাঁকটি আন্তর্জাতিক মানের পরিপন্থী। পয়েন্ট টু বি নোটেড। সরকারি, বেসরকারি এবং আইন বিচার রিলেটেড সকলের দৃষ্টি আকর্ষণ করছি। ৩, ইন্টারপোল কি? অজ্ঞাত আসামি মামলায় ব্যবস্থা নিতে পারে? ইন্টারপোল কি অজ্ঞাত আসামি মামলায় ব্যবস্থা নিতে পারে? ইন্টারপোলের নিজস্ব গঠনতন্ত্রের ৩ নম্বর অনুচ্ছেদের কাঠামোভাবে ৩ নম্বর অনুচ্ছেদে কঠোরভাবে রাজনৈতিক, সামরিক, ধর্মীয় বা স্বার্থগত বিষয়ে হস্তক্ষেপ নিষিদ্ধ করেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধাটি হল পরিচয়হীনতার কারণে রেড নোটিশটি জারি অসম্ভব। পরিচয়হীনতার কারণে রেড নোটিশটি জারি অসম্ভব। পরিচয়হীনতা, যার জন্য একটা শিডিউল গত পরশুদিন করেছি, কারোর কর্মকর্তায় নেই, আমাকে জানানো নেই, কারো বাংলাদেশে একজন আইডিবিহীন থাকতো না। এটার সাথে ন্যাশনাল সিকিউরিটি তো শুরু করে কত শত কিছু জড়িত। এ নিয়ে পরিচয়হীনতার কারণে রেড নোটিশ জারি অসম্ভব। রেড নোটিশ ইস্যুর পূর্ব শর্ত আসামির পুরো নাম, ছবি, আঙ্গুলের ছাপ, অপরাধের বর্ণনা ও গ্রেপ্তারি পরোয়ানা। অজ্ঞাতনামা কাউকে দেখিয়ে এসব তথ্য দেওয়া অসম্ভব। তাই ইন্টারপোল এই আবেদন গ্রহণ করবে না। নির্দোষ ব্যক্তির পক্ষে প্রতিকার। ধরা যাক কাউকে এই মামলার জড়িয়ে পরে পরিচয় নিশ্চিত করেই ইন্টারপোল রেড নোটিশ চাওয়া হলো, ইন্টারপোলের রেড নোটিশ চাওয়া হলো। সেক্ষেত্রে অজ্ঞাত ব্যক্তি ইন্টারপোলের কমিশন ফর দ্য কন্ট্রোল অফ ইন্টারপোলস ফাইলস সিসিএফ এর আবেদন করে প্রমাণ করতে পারেন যে এটি মিথ্যা মামলা ও রাজনৈতিক প্রতিহিংসার ফসল, যা সংস্থার নিয়ম বিধি বিরুদ্ধ। সফল হলে নোটিশ বাতিল হয়। স্থানীয় আন্তর্জাতিক উত্তরণের উপায়। স্থানীয় পজিটিভ নেগেটিভ এর ভিতরে সবই আছে, কিন্তু এটা মাস্ট করতে হবে, আমাদের মাস্ট করতে হবে, মাস্ট। বাকি আসামি স্থানীয় ও আন্তর্জাতিক উত্তরণের উপায়। স্থানীয় পর্যায়ে ভুক্তভোগীকে বাংলাদেশ হাইকোর্টে রিট পিটিশন, ফৌজদারি মামলা ও গ্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জ করতে হবে। সেই সঙ্গে পুলিশি তদন্তের স্বচ্ছতার চেয়ে জবাবদিহি নিশ্চিতের আবেদন জানাতে হবে। 2, আন্তর্জাতিক পর্যায়ে মামলা যদি নিয়মতন্ত্রই হয়রানিমূলক হয় ও স্থানীয় প্রতিকার না মেলে, তাহলে জাতিসংঘ মানবাধিকার কমিটির ইন্ডিভিজুয়াল কমিউনিকেশন পদ্ধতি বা মানবাধিকার কাউন্সিলের বিশেষ সাপোর্টিয়ারের কাছে অভিযোগ জমা দেওয়া যায়। যদি বাংলাদেশে কেউ এরকম থাকেন, একজন ছোট মানুষ, আমার কাছে যদি একটু বলেন, আমি নিজ দায়িত্বে আপনাদের হয়ে, আমি তো উকিল ব্যারিস্টার কেউ না, তারপর আমি প্রসেস অ্যান্ড প্রসিডিউর অ্যালং উইথ বিফোর প্রসেড আই মাস্ট ইনভেস্টিগেট দেন সাবমিট। ইনশাল্লাহ লাইফ টাইমের জন্য এটা বন্ধ হবে। শেষ কথা, দুটি কথা বলতে চাই। বাংলাদেশের ফৌজদারি আইনের অজ্ঞাত আসামি ধারণাটি মূলত তদন্তের অনিশ্চয়তা
এড়াতে ব্যবহৃত হলেও এটি চরম অপব্যবহারের শিকার। আন্তর্জাতিক আইন ও ইন্টারপোল কোনো অবস্থাতেই শনাক্তহীন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয় না, বরং এখন অনির্দিষ্ট এমন অনির্দিষ্ট অভিযোগকে মানবাধিকার পরিপন্থী জ্ঞান করে। আমি আবার বলি, শোনেন, কিছু বোঝেন কিনা দেখি। আমি যা বুঝছি ইন বিটুইন লাইন, বাংলাদেশের ফৌজদারি আইনের অজ্ঞাত আসামি ধারণাটি মূলত তদন্তের অনিশ্চয়তা এড়াতে ব্যবহৃত হলেও এটি চরম অপব্যবহারের শিকার। আন্তর্জাতিক আইন ও ইন্টারপোল কোনো অবস্থাতেই শনাক্তহীন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয় না, বরং এমন অনির্দিষ্ট অভিযোগকে মানবাধিকার পরিপন্থী জ্ঞান করে। তাই একে আন্তর্জাতিকভাবে প্রযোজ্য বলার সুযোগ নেই। আশা করি এটা বুঝছেন। এখন আমাদের দেশের স্বাধীন বিচার বিভাগ রিলেটেডকে সরকারি পিপিএপি যারা আছেন তাদের এটা স্টেপ নেওয়া উচিত। কেন বেসরকারি উকিল, কেন বেসরকারি ব্যারিস্টার অজ্ঞাতনামা করছেন কিনা পুলিশ ভেরিফিকেশন এগুলোর জন্য সে আপিল করবে কেন? সরকারি যারা আছেন বেতনভুক্ত, তারা জনগণের বেতনে খাচ্ছেন, জনগণের পক্ষে আপনাকে কাজ করতে হবে। সরকার আপনি নিয়োগ করছে, আপনারা সরকারি যারা ওই যে অ্যাটর্নি জেনারেল থেকে সুরে পিপি পর্যন্ত আছেন, আপনার ভুল পলিসিতে আছেন একটা বাংলাদেশে আইনগতভাবে। কোন ভুল পলিসিটি? পলিসির কাগজ কলমে ঠিকই আছে, স্বার্থগত ভুল পলিসিতে আছে। একদল আসলে রেসপেক্ট লাইফ, রেসপেক্ট ডিউটিস, রেসপেক্ট প্রসিডিউর, সব আমলনামা মন কাল নাকি লিখতেছে। এই পৃথিবীতে আপনি যত ক্ষমতা ধরন আটকে যাবে কোনো এক জায়গায়। আইন অন্ধ, বিচারক অন্ধ না, আবার আইনেরও ফাঁক ফুকুর আছে মানবাধিকারের সাথে, বিশেষ মানবতার সাথে। অতএব আমি অনেক আগে রিকোয়েস্ট করছি, বিএনপি বর্তমান সরকার গঠিত হওয়ার পরে এরকম কেউ থাকলে খালাস দেন না কেন, মামলাগুলো উইথড্র করেন না কেন? বিএনপি ব্যান হয়ে আছেন কত জায়গায় জানেন রাজনৈতিক দল হিসেবে। এখন এই একই জিনিসে যে মামলাগুলো আমার কাছে লিস্টেড এবং 65টা জেলের যে হিস্ট্রি সহ ভিডিও ফুটেজ জমা দিলে এই গভর্নমেন্ট কী হবে? ইন্টারপোল এই গভর্নমেন্টে কী করবে? কিছু করবে? দেশটা ভালো চাই। যে কথাগুলো বললাম দীর্ঘদিনের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দিয়ে, রাগের মাথায় একবার কী করছিলাম আমি বলি। আমাদের গ্রামের ভাষায় কথা আছে, কাউকে যদি তুমি পঙ্গু করতে চাও তাহলে দ্বিতীয় বিয়ে করাই দাও, অথবা নির্বাচনে দাঁড় করাই দাও, অথবা 2 সাইডে মামলা একটু বই দাও, শেষ তার লাইফ। এটা গ্রামের ভাষা। তো ভালো কথা, একজনের সাথে আমার ঝগড়া লাগছে, আমি 5 ডিস্ট্রিক্টে 10,000 টাকা 50,000 টাকা দিছি, তার আমি 1টা মামলা দিচ্ছি, তার লাইফ শেষ। প্র্যাকটিক্যালি করছি এটা। এখন তওবা করি, পরে সে সারা দিতে তারা আমার 1 লাখ টাকা আবার লাগছে। প্র্যাকটিক্যালি আমি করিয়ে আইছি, 10,000 টাকা দিলি বাকি আসামি সরকারের প্রতি মামলায় নাম ডুবাই দিলি, তার লাইফ শেষ হয়ে যায়। এটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। আমরা ইন্টারপোলের সদস্য, ইন্টারপোল এটা সাপোর্ট করে না, বাট বাংলাদেশ থেকে কেউ বলে না, এই জন্য তারা স্টেপ নেয় না। কিন্তু উপরে আল্লাহ সুজন বলবে। তো 4টা লাইনের লাস্ট লাইনটা বললাম, এইরকমভাবে প্রতিটা নিয়ত বলতেছি, শুনতে থাকেন। কার্যকর করার না করার ক্ষমতা যেহেতু আপনার কাছে, আপনাদের কাছে, ক্ষমতা চিরস্থায়ী না। পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। পৃথিবীর কোনো ডিকশনারিতে লেখা নাই নিষ্কণ্টক ভালোবাসা প্রাপ্তির একমাত্র এবং সর্বোচ্চ খনি হচ্ছে ক্ষমতা। ঠিক একইভাবে সর্বোচ্চ ঘৃণা প্রাপ্তির খনি হচ্ছে ওই একই ক্ষমতা। পৃথিবীর কোনো দার্শনিক পারবেন না আমাকে অপোজ করতে, কোনো বই পুস্তকে এই 2টা লাইন নাই। ধন্যবাদ।